আচ্ছা, দু তিনজন জয়েন করেছো। আমি একটু ওয়েট করি। দুজন জয়েন করেছিস, কিরণ আর আকাশদীপ। আচ্ছা, তোদের কি করাবো? গ্রুপ সি ওরিয়েন্টেড নাকি লেটার? লেটার কি স্যার, হয়েছে, তোদের হয়েছে? লেটার, এডিটোরিয়াল লেটার একদিন করিয়ে দিয়েছিলেন। স্যার বলছি, হুম আমাদের তো এটা 23শে মার্চ ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, মানে 6 মাস এটা শেষ হয়ে যাবে। হুম হুম তো হুম। আমি বলছি স্যার, ওই এডিটোরিয়াল লেটার আর এসের কিছু কারেন্ট টপিক দরকার নেই, স্টক টপিকের অন্তত একটা লিস্ট দিয়ে দিলেও ভালো হতো, যে আমরা অন্তত। তোমাদের ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই। তোমাদের পরীক্ষা যদি আজ থেকে 6 মাস 8 মাস পরেও হয়, তার যে নোট, সেটা 6 মাস পরেও তোমরা পাবে। ওগুলো নিয়ে ভেবো না। তার জন্য হ্যাঁ আর স্যার, দিলে অ্যাডমিশনও অন্তত নিতে হবে না। সেটা সেটা জানি স্যার, কিন্তু স্যার হুম একটু হুম হুম আগে হুম। থেকে হলে নিজেরা একটু প্র্যাকটিস করতে পারতাম, অন্তত সপ্তাহে একটা করে পড়ে লেখা ইত্যাদি। ঠিক আছে, আমি তাহলে কিছু মডেল অ্যান্সার 3 4টে দিয়ে দেবো। এই সপ্তাহে পারবো না, স্যার, নেক্সট উইকে দিয়ে দেবো। হ্যাঁ, বলো। বলছি ওই সামনে গ্রুপ সি আছে, ওটা নিয়ে কিছু করান। ওটাই তো জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তাহলে একটু প্রিপোজিশনের ওপর করাই, কারণ এই চ্যাপ্টারটার থেকে বেশি প্রশ্ন আসবে এবং এটাই একমাত্র চ্যাপ্টার যেটা তোমাদের একটু মানে সমস্যায় ফেলতে পারে। বাকি তো মোটামুটি কম বেশি পারবে। আমি অল্প করে হ্যাঁ স্যার, ইম্পর্টেন্ট প্রিপোজিশনটা জায়গাগুলো একটু বলে দিই। দরকার ছিল। হুম হুম হুম। আচ্ছা দেখো, এখন ইন ডিটেল করার সময় নেই, হ্যাঁ। এখন জাস্ট পরীক্ষার জন্য যেটুকুনি দরকার সেই ওরিয়েন্টেড পড়ে নেব। আমি প্রথম থেকেই করাবো, কিন্তু এখানে এই পিডিএফটা আমি দিয়ে দেব। যেটুকুনি পড়াবো তার বাইরে পড়বে না। এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো, যারা জয়েন করেছো? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে, এটা সম্ভবত 8 নম্বর বা 10 নম্বর পেজ হবে কিছু একটা, যেখানে স্টার্ট হচ্ছে অ্যাকম্পেনি দিয়ে, হ্যাঁ। এই অ্যাকম্পেনি থেকে টোটাল 32খানা প্রিপোজিশন রয়েছে। স্যার, এগুলো তো বিসিএস এর প্রিলিতেও লেগে যাবে না? সব কিছুতে লেগে যাবে। আচ্ছা, এই যে 32টা প্রিপোজিশন রয়েছে, এটাকে ধরতে পারো 32 × 2.5। ঠিক আছে, বা তিনও ধরে নিতে পারো। কারণ ধরো, জাম দিয়ে জাম্প অ্যাট, জাম্প টু, তার মানে ডিফারে ডিফার উইথ, ডিফার ফ্রম, কোনটা কোন ক্ষেত্রে হয়, কোনোটার ক্ষেত্রে 4 5টাও আছে একটার মধ্যে, সেগুলো বলে দেব। ঠিক আছে, তো এই লিস্টটা মূলত আমি একটু একবার ইন এ নাটশেল বলে দেব। পড়ানোর এখানে কিছু নেই। তো ধরে নাও এই 32টা, 3 করে অ্যাভারেজ, 3 না হলেও দুটো করে, মানে 64। এবার 64 নেই, মিনিমাম এখানে 80 থেকে 85টা প্রিপোজিশন আছে, যেটা যে কোনো পরীক্ষার জন্য, ডাব্লিউবিসিএস এর জন্যও একই রকম ভাবে দরকার আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা দরকার হবে। এই লিস্টটা তোমরা পড়ে নেবে, আমি একটু বলে দিচ্ছি কেমন কি আছে, তাহলেও তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে খুব কনফিউজিং যে প্রিপোজিশন গুলো আছে সেগুলোই এখানে করা আছে। ঠিক আছে, যেমন এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন যেমন হচ্ছে অ্যাকম্পেনি। অ্যাকম্পেনির সাথে বাইও দেখো, উইথও দেখো। এসবি মানে হচ্ছে সামবডি, এগুলো আমি না বলে দিলে বুঝতে পারবে না। এসবি মানে হচ্ছে সামবডি, অর্থাৎ যখন পার্সন থাকবে। ধরো আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, তাহলে আই এম অ্যাকম্পেনিড বাই মাই ব্রাদার। ঠিক আছে, কিন্তু যদি সেটা কোনো ইনস্ট্রুমেন্ট হয়, কোনো পার্সন না হয়ে, 1 মিনিট, হ্যাঁ, হ্যালো, 11:30। হ্যাঁ, এবার এটা যদি কোনো পার্সন না হয়ে কোনো থিং হয়, তখন তার সাথে উইথ ব্যবহার করতে হয়। আই ওয়াজ অ্যাকম্পেনিড উইথ আ গান, এইরকম। যেমন দিস সেশন ইজ অ্যাকম্পেনিড উইথ আ সুইটেবল কেস স্টাডিজ, ইত্যাদি। অর্থাৎ সুইটেবল কেস স্টাডিজ কোনো পার্সন নয়, তাই জন্য আমরা উইথ ব্যবহার করছি। এবার দেখো 2 নম্বরটায় কতগুলো দেয়া আছে।
অ্যাকাউন্টেবল, রিজনেবল, অ্যান্সারেবল, অ্যাপিল। এটাকে আমি কিন্তু চারটে ধরলে তোমার 32টা 36 হয়ে যাবে, চারটে অ্যাড হয়ে যাবে, মানে তিনটে অ্যাড হবে আর কি। মনে করো 2 নম্বর অ্যাকাউন্টেবল, 3 রেসপন্সিবল, 4 অ্যান্সারেবল, 5 অ্যাপিল। তো এগুলোর সাথে কি কি হয়? অ্যাকাউন্টেবল টু, রেসপন্সিবল টু, অ্যান্সারেবল টু, অ্যাপিল টু কখন? যখন কোনো পার্সন হয়। আর ফর কখন হবে? যদি কোনো কিছুর জন্য তুমি অ্যাকাউন্টেবল থাকো বা রেসপন্সিবল থাকো। যেমন ধরো, তুমি তোমার কাজের জন্য তোমার বসের কাছে রেসপন্সিবল, মানে ইউ আর রেসপন্সিবল টু ইউর বস। তো এখানে কিন্তু ফর হবে না। কিন্তু ধরো বলা হলো ইউ আর রেসপন্সিবল ফর দ্য লস, অর্থাৎ লসের জন্য, তাহলে লস তো কোনো পার্সন নয়, তাহলে তখন হবে হচ্ছে অ্যাকাউন্টেবল বা রেসপন্সিবল বা অ্যান্সারেবল। এবার তুমি বলা হচ্ছে যে আমি আপনাকে উত্তর দিতে বাধ্য নই, তখন আমরা কি বলবো? আই এম নট অ্যান্সারেবল টু ইউ। কিন্তু যদি বলা হয় আপনি বাধ্য, কি কারণে এত ক্ষতি হলো সেটা বলুন, তখন বলবে ইয়েস, আই এম ডেফিনেটলি অ্যান্সারেবল ফর দিস লস। ঠিক আছে? তখন এই এই চারটে শব্দের সাথে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাংরি। এটা পরীক্ষায় অ্যাংরি কিন্তু খুব বেশি দেয়, হ্যাঁ। পার্সন থাকলে উইথ হবে, আর কোনো কিছুর প্রতি, মানে পার্সন অ্যাপার্ট ফ্রম পার্সন যাই হোক না কেন, অ্যাংরির সাথে আমরা অ্যাড ব্যবহার করব। যেমন হি ইজ অ্যাংরি উইথ হিজ নেইবার, নেইবার মানে কি? পার্সন। তাহলে অ্যাংরি উইথ, কারুর উপর রাগত। হি ইজ অ্যাংরি অ্যাট দ্য হ্যাবিট অফ হিজ নেইবার। তার মানে এবার সে পার্সনের ওপর রাগ নয়, তার রাগটা হচ্ছে পার্সনের হ্যাবিটের ওপর, বা তার অভ্যাসের ওপর, তার আচরণের ওপর। তো যেহেতু হ্যাবিটকে কোয়ালিফাই করছে, তাই অ্যাট হলো। মাই ফাদার ইজ অ্যাংরি অ্যাট মাই মিস্টেক, কিন্তু মাই ফাদার ইজ অ্যাংরি উইথ মি, মানে আমার ওপর যখন ব্যক্তি হচ্ছে তখন অ্যাংরির সাথে উইথ। তাহলে একটা জিনিস দেখে নে, এই যে প্রথম তিনটে কোশ্চেন করলাম, পার্সন থাকলে কি হচ্ছে? মোটামুটি উইথ হচ্ছে, কিন্তু এটা অ্যাকম্পেনির ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের নোটে মাথায় রাখতে হবে, যে অ্যাকম্পেনি বাই হচ্ছে পার্সন, আর উইথ হচ্ছে সামথিং, কিন্তু তারপর অ্যাকাউন্টেবল, অ্যান্সারেবল, এগুলো হচ্ছে পার্সন হচ্ছে টু, আর ফর হচ্ছে সামথিং। অ্যাংরির ক্ষেত্রে আবার উল্টো, উইথ হচ্ছে তোর পার্সন, আর অ্যাট হচ্ছে বাকি জিনিসগুলো। একই রকম ভাবে হচ্ছে ব্লাইন্ড, এইটা হচ্ছে গ্রুপ সির জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পার্টিকুলারলি ব্লাইন্ড হচ্ছে ইম্পর্টেন্ট। ব্লাইন্ডের সাথে আমরা টুও ব্যবহার করি, পরীক্ষায় টু দিয়ে দেবে, মানে অ্যান্সার টু হবে। মানে এটা হচ্ছে দেখেও না দেখা, কাউকে ওভারলুক করা, কোনো নেগেটিভ বিষয়কে ওভারলুক করা, তাকে বলা হয় হচ্ছে ব্লাইন্ড টু। যেমন ধর বলা হলো যে হি ইজ ব্লাইন্ড টু হিজ সান, তার মানে সে তার ছেলের ভুল দেখতেই পায় না। আর যদি সে অরিজিনালি অন্ধ হয় তাহলে অফ অথবা ইন। যদি স্পেসিফিক দু চোখের কথা উল্লেখ থাকে তাহলে অফ, আর ওয়ান আই হলে ইন হয় জেনারেলি। বাট মডার্ন ইংলিশে এটাকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়, মানে যখন সে ফিজিক্যালি অন্ধ বা মেডিকেল টার্মে অন্ধ, তখন ব্লাইন্ড ইন অথবা ব্লাইন্ড অফ ব্যবহৃত হয়। ঠিক আছে, দুটোই চলতে পারে। আর যখন কোনো কিছুকে ইগনোর করা হয়, ওভারলুক করা হয়, তখন ব্লাইন্ড টু। এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হি ইজ ব্লাইন্ড অফ হিজ বোথ আইস। ঠিক আছে, মানে হি ইজ ব্লাইন্ড আর কি। হি ইজ ব্লাইন্ড ইন দ্য লেফট আই। তো যদিও এটা এখন হয় না, ব্লাইন্ড অফ দ্য লেফট আইও হয়, কিন্তু ইনটা প্রেফারেবল। হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স মিস্টেক। এই ব্লাইন্ড টু মানে হচ্ছে কোনো কিছুকে দেখেও না দেখা। পরের কোশ্চেন হচ্ছে কনসিস্ট। কনসিস্টের সাথে কি ব্যবহৃত হয়? অফ। তবে মাথায় রাখবি, কনসিস্টের সাথে অফ হলেও কম্প্রাইজের সাথে কিন্তু জেনারেলি যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না। এবার কনসিস্টের সাথে অফ হয় আর ইন হয়। দুটোর মানে কি? কনসিস্ট অফ মানে হচ্ছে মেড অফ, আর কনসিস্ট ইন মানে ঠিক তার উল্টো, কোনো কিছুর মধ্যে এটা রয়েছে। যেমন ধর বলা হলো আওয়ার বডি কনসিস্ট অফ 2206 বোনস, এটাকেই যদি উল্টো লিখিস যে 206 বোনস কনসিস্ট ইন আওয়ার বডি, মানে উল্টো করে যদি লিখিস 206 বোনস কনসিস্ট ইন আওয়ার বডি। সোল কনসিস্ট ইন আওয়ার বডি, মানে আমাদের শরীরের মধ্যে কে রয়েছে? আত্মা রয়েছে। আওয়ার কান্ট্রি কনসিস্ট অফ এত কারোর পিপল। ঠিক আছে, দ্য পাওয়ার অফ ইন্ডিয়া কনসিস্ট ইন ইউনিটি। ঠিক আছে, এইরকম মানে কোনো কিছুর মধ্যে স্টে করছে বা রিমেইন করছে বললে কনসিস্ট ইন হয়। আচ্ছা, কমান্ড অথবা অথরিটি, এটা অন হয় ওভার হয়। যখন কোনো সাবজেক্ট, মানে মনে কর সে ইংরাজিতে পারদর্শী, ম্যাথামেটিক্সে পারদর্শী, তখন কমান্ড অন বলা হয়। অন দ্য পার্টিকুলার সাবজেক্টের জন্য আমরা
অন ব্যবহার করি। কিন্তু যদি এটা মূলত বোঝায় হচ্ছে কারুর উপর ক্ষমতা রয়েছে, যেমন ধর বলা হয় না যে আমার স্টুডেন্টদের ওপর আমি যা বলবো সেটাই শুনবে, এই রকম যদি হয় তো তখন কমান্ড বা অথরিটি ওভার হয়। ঠিক আছে, যেমন দেখ এখানে এক্সাম্পল লেখা আছে, হি হ্যাজ কমান্ড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা সাবজেক্ট, কিন্তু দ্য ডিএম হ্যাজ দ্য অথরিটি ওভার হিজ ডিস্ট্রিক্ট, অথবা দ্য পিএম হ্যাজ কমান্ড ওভার দ্য ক্যাবিনেট। ক্যাবিনেট মানে ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছে। আচ্ছা, কম্পেয়ারের সাথে উইথ অথবা টু দুটোই ব্যবহার করি যখন একই ধরনের জিনিসের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট কম্পেয়ারটা, হ্যাঁ, যখন একই ধরনের জিনিসের মধ্যে আমরা কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার উইথ। আচ্ছা, একই ধরনের মানে কি? মনে করো একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির তুলনা হচ্ছে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের তুলনা হচ্ছে, এই ধরনের একটা তুলনা হচ্ছে, তো তাকে বলা হয় লিভিং হচ্ছে। লিভিং আর নন লিভিং নন লিভিং। হ্যাঁ, না না সেরকমও কিছু নয়। মূলত মূল পার্থক্য হচ্ছে সিমিলি আর মেটাফোর। ঠিক আছে, যদি অ্যাডভান্সে বুঝতে চাস, মেটাফোরের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন ধর একটা কুকুরকে দেখে তুই বললি ও হচ্ছে আমার প্রাণের মতো। ঠিক আছে, তাহলে কুকুর আর প্রাণ এক নয়। তাহলে দুটো আলাদা আলাদা জিনিসকে যখন তুলনা করছিস তখন ডিফারেন্ট বা টু ব্যবহার করবি। আর যখন বলা হচ্ছে আমার কুকুরের সাথে তার কুকুর, তখন আমরা উইথ ব্যবহার করব। যেমন হি কম্পেয়ার্ড হিজ উইথ মাইন। মাইন মানে কি? এটা তো পজেসিভ প্রোনাউন। মাইন মানে হচ্ছে মাই কার। তার মানে কি সিমিলার অবজেক্টে তুলনা হচ্ছে, কারের সাথে কারের তুলনা হচ্ছে। হি কম্পেয়ার্ড হিজ কার টু আ কুইন, অর্থাৎ একটা রানীর সাথে। হয় না অনেকে একটা গাড়ি দেখিয়ে বলে আরে তুই তো আমার রানী রে মা, তুই আমার, বা একটা বাইকে হাত দিয়ে বলিস আরে আমার রাজা বেটা। এই যে ব্যাপারটা, মানে এই যে দূরের তুলনা, মানে সমানে সমানে তুলনা না করা, তো সেক্ষেত্রে আমরা কম্পেয়ারের সাথে টু ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই যে দেখ, নোবডি শুড কম্পেয়ার লাইফ টু ইনসেসেন্ট পেইন, মানে যন্ত্রণার সাথে। তাহলে যন্ত্রণা আলাদা, লাইফ আলাদা, কিন্তু আমার লাইফের সাথে তোর লাইফ, অথবা আমার যন্ত্রণার সাথে তোর যন্ত্রণা হলে তখন আমরা উইথ ব্যবহার করতাম। পরেরটা কম্পিট। কম্পিটের সাথে উইথ ফর দুটোই হতে পারে, কারোর সাথে কম্পিট করলে কম্পিট উইথ হবে, আর কোনো কিছুর জন্য যদি করিস, যুদ্ধ করিস, লড়াই করিস, তাহলে কম্পিট ফর। ইউ আর কম্পিটিং উইথ ইউর অপোনেন্ট, আর ইউ আর কম্পিটিং ফর দ্য ফার্স্ট পজিশন। কমপ্লেইন, কমপ্লেইনের সাথে এগেইনস্ট হয়, টু হয়, অ্যাবাউট হয়। আচ্ছা ধর মনে কর তুই কমপ্লেন করছিস, মূলত হচ্ছে যার বিরুদ্ধে করবি সেটা এগেইনস্ট, যার কাছে করবি সেটা টু, আর যে বিষয়ে করবি সেটা অ্যাবাউট। যেমন হি কমপ্লেইন এগেইনস্ট মি টু দ্য হেডমাস্টার অ্যাবাউট মাই বিহেভিয়ার। আই রিপিট, হি কমপ্লেইন্ড এগেইনস্ট মি টু দ্য হেডমাস্টার অ্যাবাউট মাই ইল বিহেভিয়ার। পরেরটা ডিফারের সাথে উইথ, পার্সন থাকলে উইথ হবে, আর সামথিং হলে ফ্রম হবে। ডিফার ফ্রম, ডিফার উইথ, ডোন্ট ডিফার উইথ মি, আমার সাথে আলাদা মতামত দিও না। ঠিক আছে, হি ডিফার্স ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, তাহলে ডিফার উইথও হয়, ডিফার ফ্রমও হয়। একই রকম ভাবে ডিসকোয়ালিফাই, অ্যাকশনের ক্ষেত্রে ফ্রম হবে, আর পোস্টের ক্ষেত্রে ফর হবে। যেমন এই পোস্টের জন্য সে ডিসকোয়ালিফাই করলো, তাহলে ডিসকোয়ালিফাইড ফর দ্য পোস্ট। আর কোনো অ্যাকশন যদি হয়, এখানে লেখা আছে দেখ, আফটার দ্য টেস্ট হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য রেস, কিন্তু ইউ আর ডিসকোয়ালিফাইড ফর দ্য পোস্ট অফ এসআই। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পোস্টের জন্য যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে ডিসকোয়ালিফাই ফর হয়, কিন্তু কোনো কিছুর থেকে ডিসকোয়ালিফাই হওয়ার জন্য ফ্রম হয়। ফাইট, এটা খুব ইম্পর্টেন্ট, ফাইট শুধুও বসে, হ্যাঁ, শুধু যে মানে এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবেও বসে, ইনট্রানজিটিভ হিসেবেও বসে। ফাইট উইথ সামবডি, ফাইট ফর সামথিং, দুটোই হয়। আবার শুধু ফাইটও হয়, হি ফট হিজ অপোনেন্ট, এটাও হয়, হি ফট হিজ অপোনেন্ট। অথবা এখানে আরেকটা হয় ফাইট এগেইনস্ট। ঠিক আছে, তবে এই দুটাই দেয়, পার্সনের সাথে হলে উইথ, আর কোনো কিছুর জন্য হলে ফিড। ফিডের দুটো মানে হয়, যখন নিজেকে খাওয়া মানে বেঁচে থাকার জন্য খাওয়া, সেটা হচ্ছে অন, আর উইথ হচ্ছে বাই আদার্স, মানে অন্য কাউকে যখন খাওয়ানো হচ্ছে, এই অর্থে। এ কাউ ফিডস অন গ্রাস, এখানে ফিড অন মানে কি? লিভ, মানে বেঁচে থাকে ঘাস খেয়ে। আই ফিড মাই কাউ উইথ গ্রাস, এটার মানে হচ্ছে খাওয়ানো, যে জিনিসটা দিয়ে হচ্ছে। এইভাবে হয় আর কি। পার্টের সাথে উইথ হয়, ফ্রম হয়, পার্সন হলে ফ্রম, আর কিছুর সঙ্গে হলে উইথ হয়। ঠিক আছে, আচ্ছা ডিলটা খুব
ভালো করে পড়ে নিবি ডিল আউট। ডিল আউট মানে গিভ, ডিল উইথ হচ্ছে কারুর মুখোমুখি হওয়া, আর ডিল ইন মানে হচ্ছে বিজনেস। এটা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে নিবি। ঠিক আছে? মনে কর সে মোবাইল ফোনের ব্যবসা করছে, তাহলে ডিল ইন মোবাইল ফোনস হবে। এবার মনে কর সে হ্যান্ডেল করছে, হ্যান্ডেল মানে কাকে? কাস্টমার মানে পার্সন, তাহলে হি ডিল উইথ দ্য পার্সন পিপল গ্রেটলি, এরকম ভাবে যদি করি। আর আমি ধর দিয়ে দেয়া মানে গিভ এই অর্থে বোঝাই, তাহলে এখানে লেখাই আছে দ্য জাজ শুড ডিল আউট ইকুয়াল জাস্টিস। এখানে ডিল আউট মানে কি? গিভ এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? প্লিড, প্লিড উইথও হয়, প্লিড ফরও হয়। প্লিড উইথ সামবডি আর প্লিড ফর সামথিং। দ্য হোমলেস পার্সন প্লিডেড উইথ দ্য পাসার বাই। তার মানে এখানে হচ্ছে এই উইথটা টু সেন্সে ব্যবহৃত হয়। যে হচ্ছে হোমলেস, সে কার কাছে আকুতি জানাচ্ছে? প্লিড মানে হচ্ছে তোমার মানে আকুতি জানানো, আবেদন জানানো, যারা রাস্তা দিয়ে যাচ্ছে তার কাছ থেকে সাহায্যের জন্য বলছে। দ্য হোমলেস পার্সন প্লিডেড ফর লিফট, মানে তাদেরকে লিফটের জন্য বা সে বলছে আর কি। তারপরে ইমপ্রেস, ইমপ্রেসটা দেখে নিবি সামবডি উইথ সামথিং, সামথিং অন সামবডি। এখানে এক্সাম্পল দেয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিবি। এরকমই অ্যাটেন্ড আছে, দেখে নিতে পারিস অ্যাসোসিয়েট ইন সামথিং। আর এন্ট্রাস্ট খুব একটা দরকার হবে না, সাপ্লাই দেখে নিতে পারিস। ফ্যামিলিয়ারটা ভালো করে দেখবি, এটা ইম্পর্টেন্ট। ফ্যামিলিয়ার টু সামবডি, ফ্যামিলিয়ার উইথ সামথিং। যেমন ধর আমি তোকে চিনি, তাহলে আই এম ফ্যামিলিয়ার টু ইউ, কিন্তু আমি কলকাতা সম্পর্কে জানি, আই এম ফ্যামিলিয়ার উইথ কলকাতা। ঠিক আছে? যখন পার্সন থাকবে তখন টু, আর যখন পার্সন অ্যাপার্ট ফ্রম পার্সন থাকবে তখন হচ্ছে উইথ। তারপর হচ্ছে ইন্টারফেয়ার উইথ সামবডি, ইন্টারফেয়ার ইন সামথিং। এক্সাম্পল দেয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট। একই রকম ভাবে দেখ, এটা আবার তিনটে দেয়া আছে, মানে এখানে আরো তিন চারটে বেড়ে গেল। গ্রেটফুল, ইনডেপ্টেড, আর হচ্ছে অবলাইজড। ঠিক আছে? আই এম হাইলি অবলাইজ টু দ্য, আই উইল বি হাইলি অবলাইজ টু ইউ। ঠিক আছে? ফর সামথিং মানে ইফ ইউ কিপ মাই প্লি অ্যান্ড ডু হোয়াট ইজ নেসেসারি। তো গ্রেটফুল, ইনডেপ্টেড সব মানে হচ্ছে কৃতার্থ থাকা বা কৃতজ্ঞ থাকা, নট কৃতার্থ। আচ্ছা, ইনকালকেট দেখে নিবি সামথিং ইন সামবডি, সামবডি উইথ সামথিং। এক্সাম্পল দেয়া আছে। লিভ অন আর লিভ বাই। লিভ বাই মানে হচ্ছে কোনো কিছু বিশ্বাস করা, আই লিভ বাই দিস প্রিন্সিপাল, মানে আই বিলিভ দিস প্রিন্সিপাল। আ ম্যান লিভস অন ফুড। এখানে লিভ মানে বাঁচা নয়, কিন্তু এখানে হচ্ছে এক্সিস্টেন্স বোঝায় তার। টেস্টের সাথে অফ, ফর, অফ তিনটেই হয়, অফ ফর এই দুটো হয়, সরি। টায়ার্ডের সাথে অফ হতে পারে, উইথ হতে পারে। টায়ার্ড অফ হচ্ছে মেন্টাল হেলথের জন্য, ফিজিক্যাল হেলথের জন্য টায়ার্ড উইথ, আই এম টায়ার্ড অফ অথবা উইথ দিস জব। এবার মেন্টালি টায়ার্ড হলে আমরা বোঝাবো অফ, আর যদি ফিজিক্যাল এক্সস্টেড হয় বা এক্সশন হয় তাহলে হচ্ছে তোমার উইথ। আই এম টায়ার্ড উইথ হিজ 8 hours অফ ওয়ার্কিং। এখানে তোমার উইথ হবে কেন? 8 ঘন্টা কাজ করা শুধু মানসিকভাবে থাকান দেবে না, সেটা ফিজিক্যালিও তোমাকে হ্যাম্পার করবে। এটা ফিজিক্যালিটিকে বোঝাচ্ছে, তাই জন্য। একই রকম ভাবে কনভিন্সড একবার দেখে নিবি। গিলটিটা ইম্পর্টেন্ট, গিলটিটা ভালো করে দেখে নিবি। ডিফারটা তো আগেও একবার হলো মনে হয়, ডিফার ফ্রম, ডিফার উইথ, দুবার মনে হয় টাইপ হয়ে গেছে। আরেকটা হচ্ছে জাম্প অ্যাট আর জাম্প টু, এই দুটো দেখে নিবি। জাম্প অ্যাট হচ্ছে অ্যাকসেপ্ট রেডিলি, মানে হয় না যে আমি একটা প্রস্তাব রাখলাম, হি জাম্প অ্যাট মাই প্রপোজাল, তো সেক্ষেত্রে জাম্প অ্যাট হবে। ঠিক আছে? আর এমনি ঝাঁপানো মানে সত্যিকারের ঝাঁপানো, টু মেক আ হেস্ট, তাকে বলা হয় জাম্প টু। এই জিনিসগুলো দেখে নিবি, এটা খুব ইম্পর্টেন্ট এই লিস্টটা। আচ্ছা, আরেকটা লিস্ট দেখবি কি, এই যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন বসে না। আমি একবারে সব লিস্ট করে দিয়েছি, এক জায়গায় সব আছে। এই যতগুলো ভার্ব আছে এদের পরে কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে? মানে ধর এরকম তোর মনে হবে যে আই রিচ অ্যাট দ্য প্লেস। ঠিক আছে? রিচের সাথে অ্যাট হয় না, আই রিচ দ্য প্লেস। অ্যারাইভের সাথে অ্যাড হতে পারে। আচ্ছা, তবে মাথায় রাখবি রিচের সাথেও একটা ব্যতিক্রমী ক্ষেত্রে অ্যাড হয়, যখন তুই কোনো ফিজিক্যাল প্লেসে নয় বরং কনক্লুশনে পৌঁছোস, কোনো নতিজা। ঠিক আছে? তো তখন আমরা রিচার্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে? যেমন হয় না যে আমরা কি বলি, অ্যাটাকের সাথে কি প্রিপোজিশন হয় বল বাবা? অ্যাটাকের সাথে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? অন। একটু মাইক অন কর, আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ কিন্তু স্যার, শোনা মাথায় যাচ্ছে। রাখবি অ্যাটাকের সাথে আমরা অন ব্যবহার করি না, যখন অ্যাটাকটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? তাহলে এগুলোর কোনোটার সাথে তোর মানে প্রিপোজিশন ব্যবহৃত হবে না।
আই আস্কড ইউ, আস্কড ফর ইউ নয়, আই আস্কড ইউ এরকম হবে। হি বিড গুড বাই, রেজিস্ট হবে, অ্যাটাক হবে, এগুলোর সাথে কোনো প্রিপোজিশন হবে না, ডিরেক্ট অবজেক্ট নেবে। এবার দেখবি এর মধ্যে কিছু কিছু শব্দকে অহেতুক আমি বোল্ড করে দিয়েছি। তোর মনে হচ্ছে না যে স্যার দেখুন আপনি রিচটাকে একটু বেশি ডিপ করেছেন, আবার অ্যাটাকটাকে একটু বেশি ডিপ করেছেন, আবার ডিমান্ডটাকে একটু বেশি ডিপ করেছেন, আবার অর্ডারটাকে একটু বেশি ডিপ করেছেন, রিকোয়েস্টকে বেশি ডিপ করেছেন, ল্যাক, ওয়ান্ট, ফেস, ব্লেম, অ্যাক্সেস, অ্যান্সার, অ্যাপ্রোচ, সাইন, স্ট্রেস, এমফাসাইজ। এমফাসাইজটা ভুল করে ডিপ হয়ে গেছে, এমফ্যাসিস হওয়া উচিত ছিল, এমফ্যাসিস ডিপ হবে না। এই যে সবুজ সবুজ মার্ক করা আছে না, এই শব্দগুলো ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। যখন এরা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এরা কোনো প্রিপোজিশন নেবে না, কিন্তু এরা যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে তো আর ট্রানজিটিভ নাউন হয় না, তখন তারা প্রিপোজিশন নিতে পারে। যেমন ধর আমি একটা ছোট্ট সেন্টেন্স এখানে, অর্ডার, ধর অর্ডার নিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে অর্ডারের ক্ষেত্রে কখন প্রিপোজিশন হবে কখন হবে না। আমি কি বলেছি, এরা যদি ভার্ব হয় তাহলে প্রিপোজিশন হবে না, যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পার্ট অফ স্পিচ হয় তাহলে প্রিপোজিশন হবে। আমি লিখলাম আই অর্ডার্ড ফর আ কাপ অফ টি। বল সেন্টেন্স ঠিক আছে না ভুল আছে? তাই অর্ডার এ কাপ অফ টি হবে। হ্যাঁ, কারণ অর্ডারটা এখানে কি, এটা হচ্ছে ভার্ব, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে এ সরাসরি অবজেক্ট রাখতে পারবে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আমার প্রিপোজিশনের দরকার নেই। ধর আমি বললাম হি মেড অ্যান অর্ডার ফর আ কাপ অফ টি। এবার কি ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে। কারণ এখানে দেখ, এখানে হচ্ছে মেড হচ্ছে ভার্ব আর অর্ডার অর্ডারটা হচ্ছে নাউন। কেন? কারণ এটা হচ্ছে অবজেক্ট। মেডকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমি অর্ডার পাচ্ছি। 2 নম্বর হচ্ছে অ্যান আছে, প্রিপোজিশনের পর নাউন থাকে। আসল গল্পটা হচ্ছে এই যে অবজেক্ট, এই অবজেক্টের মালিক দুজন হয়, এক হচ্ছে ভার্ব, 2 নম্বর হচ্ছে প্রিপোজিশন। তো যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে ট্রানজিটিভ ভার্ব তো নিজে অবজেক্ট রাখতে পারবে, সে খামোখা প্রিপোজিশনের সাহায্য নিতে পারবে কেন? কিন্তু ভার্ব যদি ট্রানজিটিভ না হয় অথবা ভার্বের অলরেডি অবজেক্ট আছে, তো তখন যদি সেকেন্ড কোনো অবজেক্ট আনতে হয় যেটা ওই ভার্বের অবজেক্ট নয়, তখন আমাকে একটা প্রিপোজিশনের সাহায্য নিতে হয়, কারণ অবজেক্ট বা অবজেক্টিভ কেস ভার্ব অথবা প্রিপোজিশন ছাড়া কখনো বসেই না। একটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট, আরেকটা বলা হয় শুধু অবজেক্ট, বলা হয় ভার্বের অবজেক্টকে। আর যার অবজেক্ট আছে যে ভার্ব সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরকম ধর আরো একটা দুটো শব্দ নিয়ে যদি আলোচনা করি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন ধর ওয়ান্ট। স্যার ভায়োলেট, ভায়োলেশন ওটা দিয়েও হয়। হ্যাঁ, ভায়োলেট, ভায়োলেশন সেটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বলছি যেখানে ফর্ম একই থাকবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ যেখানে হ্যাঁ। ফর্ম একই থাকবে, যেমন এমফাসাইজ। এমফাসাইজ দিয়ে হবে না, এমফাসাইজ কোনো সময় অন নেবে না। যেটা অন নেবে সেটা হচ্ছে এমফ্যাসিস, SIS, সেইটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটা ভুল করে ডিপ পড়ে গেছে আর কি। যেমন ধর আমি বললাম হচ্ছে অ্যাটাক, এখানে ধর বলা হলো হি, অ্যাটাকের সাথে অন হয় আমরা জানি, হি মেড অ্যান অ্যাটাক ড্যাশ হিজ ফো। ফো মানে শত্রু। কি হবে? অ্যান, স্যার অন 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 হবে, অন অন হিজ ফো। হবে। কিন্তু হি অন। অ্যাটাকড অন হিজ ফো, এটা ভুল। এটা হবে না, হ্যাঁ। নো এখানে প্রিপোজিশন। অন হবে না, কারণ এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ডিরেক্টলি ট্রানজিটিভ ভার্ব। সুতরাং ইট ক্যান টেক ইটস ওন অবজেক্ট, সুতরাং ও অন্য কোনো অবজেক্টের উপর নির্ভর করবে না। ঠিক আছে, যেমন অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার আই অ্যান্সার ইউ হবে, কিন্তু অ্যান্সারেবল টু হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সারেবল হলে কি হয়ে যাবে? টু। অথবা অ্যান্সারকে যদি নাউন হিসেবে ব্যবহার করিস, হি কুড নট গিভ এনি অ্যান্সার
টু মাই কোশ্চেন। ঠিক আছে, হি কুড নট গিভ এনি অ্যান্সার, বা হি কুড নট গিভ অ্যান অ্যান্সার, অ্যানও লিখতে পারিস, টু মাই কোশ্চেন, এরকম ভাবে লেখা যেতে পারে। কিন্তু যদি এটাকে ভার্ব রাখিস, এই এ বা এনি বা অ্যান মানে তো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন। কিন্তু হি অ্যান্সার্ড মাই কোশ্চেন, এখানে যদি অ্যান্সার টু লিখিস সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই লিস্টটা পড়ে নিবি, বেশি সময় লাগবে না, খুব সুন্দর গোছানো আছে, এবং কোনটায় কি ঠিক কোনটা ভুল একেবারে লিস্ট করে দেয়া আছে, একদম এই অবধি করা আছে, এই অবধি প্রায় 30-40টা বাক্য দেয়া আছে, কোনটা ভুল কোনটা ঠিক। এই যে যেমন ধর বলা হচ্ছে, যেমন কম্প্রাইজ, কম্প্রাইজের সাথে অফ হয় নাকি অফ হয় না, কি জানিস তোরা? স্যার কম্প্রাইজের পরে কিছু হয় না, কনসিস্ট অফ কনসিস্টে হয়, হয়। কম্প্রাইজ হয় না, নো প্রিপোজিশন। কম্প্রাইজের সাথে অফ হতেও পারে, কম্প্রাইজের সাথে অফ নাও হতে পারে। কম্প্রাইজ যখন ভার্ব, তখন ও কোনো প্রিপোজিশন নেবে না, কিন্তু কম্প্রাইজ যখন অ্যাজেক্টিভ, তখন সে অফ প্রিপোজিশন নিতে পারে। কিরকম? ধর আমি বললাম দিস বিল্ডিং কম্প্রাইজড বা কম্প্রাইজেস 10 রুমস। এখানে কম্প্রাইজেসটা কি? ভার্ব। বিল্ডিংটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। লিখলাম দ্য বিল্ডিং ইজ comprised of 10 রুমস। এখন পরীক্ষার জন্য মাথায় রাখবি যে কম্প্রাইজড এর আগে অ্যামিজার মানে হেল্পিং ভার্ব থাকলে অফ হবে, বিষয়টা তা নয়, আসল ব্যাপারটা হচ্ছে এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, আর এটাকে ধর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টে বসতে পারে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম যেটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত। যেমন আমি ধর বললাম দ্য বিল্ডিং ইজ ইয়েলো, এটা বলতে পারি বিল্ডিংটা হলুদ, ইয়েস অর নো? হ্যাঁ, বলতে পারি। তাহলে ইজটা কি? ভার্ব। ইয়েলোটা কি? অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল কর, Adjective. দ্য বিল্ডিং ইজ একই রকম আছে এই অবধি, এই পার্টটা একই আছে, এখানে ইয়েলোর জায়গায় লিখলাম কম্প্রাইজড। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ইয়েলো অ্যাডজেক্টিভ, কম্প্রাইজড অ্যাডজেক্টিভ কি করে? মাথায় রাখবি ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটাও যে স্ট্রাকচার এটাও সেই স্ট্রাকচার। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাহলে তো আর ট্রানজিটিভ ভার্ব হতে পারবে না, কারণ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হবার প্রশ্নটা তখনই আসবে when comprise is a verb. In this sentence it is no longer a verb, it is an adjective, so there is no question of being it a ট্রানজিটিভ অ্যাডজেক্টিভ। ট্রানজিটিভ অ্যাডজেক্টিভ বলে কিছু হয় না। সুতরাং এরপর তোকে যদি একটা অবজেক্ট রাখতে হয়, সেই অবজেক্টের একটা মালিকানা দিতে হবে, তো তখন তুই প্রিপোজিশন অফ ব্যবহার করবি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হুম, ঠিক আছে, এখানে একদম সুন্দর করে ডিটেলসে লেখা আছে এই যে অর্ডার ডে ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইয়োর, এই যে যেমন ধর কন্ট্রোল, এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই জন্য ওভার হয়েছে। কিন্তু এখানে যদি আমি বললাম আই কুড নট কন্ট্রোল হিম, তখন কিন্তু ওভার হিম হবে না, কারণ এখানে কুডটা হচ্ছে হেল্পিং ভার্ব আর কন্ট্রোলটা হচ্ছে মেইন ভার্ব, এবং মেইন ভার্বটা কেমন? ট্রানজিটিভ ভার্ব, সুতরাং অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন বসবে না। তো এখানে যেগুলো আছে একবার একটু দেখে নিবি। অ্যাভয়েড ডবল প্রিপোজিশন তোদের এই মুহূর্তে দরকার নেই, ওগুলো বিসিএস বা সিজিএল এর ক্ষেত্রে লাগবে, এত কিছু দেখার দরকারই নেই। স্যার বলছি প্রিপোজিশনে পিকেতে সরকারের বই বা যে কোনো ওই বইতে, মাধ্যমিকের বইতে ধরুন 700-800টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। হ্যাঁ, পড়ে নিবি। এবার না না বলছি বিসিএস এর প্রিলির জন্য কি স্যার ওই 700-800টাই পড়তে হবে, এনাফ ওই এনাফ তিনটে এনাফ তিনটে? এনাফ এনাফ। না বলছি স্যার এইটাতে যতগুলো আছে এটা পড়লে কি কভার হবে না?
হ্যাঁ, এবার দেখ মানে ভোকাবুলারি তো এইভাবে কোনো গ্যারেন্টি দেয়া যায় না, তুলে দিল না কি স্যার, আমি তখন। শুধু শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বলছি, আমি কোনো সিনোনিম অ্যান্টোনিম ইত্যাদি আসছি না, শুধু হ্যাঁ ইডিয়মসও হ্যাঁ, আসছি না, আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, কারণ ওটাতে প্রত্যেকবারেই দু তিনটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দু তিনটে ইডিয়মস এরকম করে থাকে, তো ওই জন্য বলছি। এটা পড়ে যেতে পারিস, কিছুটা তো কাজে দেবেই। হুম। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখান থেকে আর কি কি দেখে নিবি আমি একটু, আমি আজকে আর ইয়ে করছি না, একটা আউটলাইন দিয়ে দিচ্ছি কোন জিনিসগুলো পড়ে যাবি ভালো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে গ্রুপ সির জন্য এই নোটটা নয়, এটা সিজিএল এর নোট, হ্যাঁ, এত কিছু দরকার নেই। ইন ইনটুটা দেখে যাবি। ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে, আর ইনটুটা হচ্ছে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। যেমন হচ্ছে, মনে কর আমার পকেটে পেন আছে, ইন মাই পকেট, কিন্তু আমি বললাম যে আমি পেনটা রাখলাম আমার পকেটে, তখন হচ্ছে ইনটু মাই পকেট। কেন? যখন তুই বাইরে থেকে ভেতরে প্রবেশ করাচ্ছিস তখন হচ্ছে ইনটু। মনে কর স্যার ক্লাসের মধ্যে আছে, তাহলে ইন দা ক্লাস, কিন্তু যখন বাইরে থেকে ক্লাসে ঢুকছে তখন হচ্ছে ইনটু দা ক্লাস। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে যখন চেঞ্জ অফ মিডিয়াম উইথ সার্টেন মোশন হবে তখন আমরা ইনটু ব্যবহার করব। বাইরে থেকে ভেতরে ঢুকলে কোনো কিছুর মধ্যে মোশন নিয়ে যদি ইনে প্রবেশ করে তাহলে হচ্ছে ইনটু। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে যেটা বেশি প্রশ্ন দেয় সেটা হচ্ছে এন্টার। মাথায় রাখবি, এন্টার যদি প্রবেশ করা অর্থে বসে তাহলে তার সাথে ইনটু বসে না। ঠিক আছে, কখনো বসবে না। হি এন্টার্ড দ্য রুম, হি এন্টার্ড দ্য প্লেস ইত্যাদি বসে। আচ্ছা, এন্টারের সাথে ইনটুও বসতে পারে, সেটার মানে হচ্ছে টু জয়েন। স্যার ওই ট্রিটির ক্ষেত্রে বসে। শুধু ট্রিটি নয়, জয়েন কোনো ইয়ের ক্ষেত্রে, কোনো দলে যোগ দিচ্ছিস, কোনো চুক্তিতে জয়েন করছিস, কোনো ট্রিটিতে জয়েন করছিস, এই অর্থে। অর্থাৎ লিখে নিতে পারিস টু বি দা পার্ট অফ, এই অর্থে বসে, টু বি দা পার্ট অফ। যেমন ধর, যেমন দেখ, আমি ধর বললাম যে সে ক্লাবে প্রবেশ করলো, তাহলে হি এন্টার্ড দ্য ক্লাব। কিন্তু ধর আমি বললাম সে ক্লাবের সদস্যপদ নিল, তাহলে সে হি এন্টার্ড ইনটু দ্য ক্লাব। এবার তুই ক্লাবটাকে কোনো বিল্ডিং হিসেবে দেখবি নাকি কোনো মেম্বারশিপ হিসেবে দেখবি, এটা তোর উপর ডিপেন্ড করছে। যেমন ধর আমি বললাম যে ধর আমি বললাম শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করলো, তাহলে এন্টার্ড ইনটু দ্য বিজেপি। কিন্তু ধর আমি বললাম যে শুভেন্দু অধিকারী বিজেপির দলীয় কার্যালয়ে প্রবেশ করলো, তো তখন হচ্ছে এন্টার দ্য বিজেপি পার্টি অফিস। এই রকম হবে। কি বলেছি বুঝতে পেরেছিস? এন্টার আর এন্টার ইন্টুর এর মধ্যে পার্থক্য কি? ক্লিয়ার হ্যাঁ তো? স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। আচ্ছা, এটা দরকার। অন টু তোদের দেবে না, পড়ে লাভ নেই। অন মানে কোনো কিছুর ওপরে, আপন দরকার নেই, অন টু দরকার নেই তোদের। ওভার আর অ্যাভাবটা দেখে রাখবি, যদিও এগুলো ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়, এখানে একটু বেশি ডিটেলস আছে, দরকার নেই পরীক্ষার জন্য। অ্যাবাব বিলো দরকার নেই। ইনস্পাইট অফ ডেসপাইট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করে, ইনস্পাইট দিয়ে দেয় অথবা ডেসপাইট অফ দিয়ে দেয়, দুটোই ভুল। ইনস্পাইট থাকলে অফ হবে, ডেসপাইট থাকলে অফ হবে না, দুটোর মানেই হচ্ছে সত্ত্বেও। বাংলায় আমরা যদি বলি তাহলে হচ্ছে কন্ট্রাস্ট শো করে, এটার মানে হচ্ছে সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও, সেটাকে বলা হয় হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ঠিক আছে, একই অর্থে এটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়। এটা পড়ে নিবি ইনস্টিড অফ। ঠিক আছে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, সাবস্টিটিউশন, এটা হচ্ছে কন্ট্রাডিকশন। ডেসপাইট মানে কন্ট্রাডিকশন বা কন্ট্রাস্ট, আর এটা হচ্ছে সাবস্টিটিউশন। মনে কর তুই বা ইয়ের জায়গায়, মনে কর মুভি দেখতে চলে গেলি স্কুলে যাওয়ার জায়গায়, তার মানে একটার আরেকটা সাবস্টিটিউশন, সেক্ষেত্রে আমরা ইনস্টিড অফ, ইন প্লেস অফ বা ইন লিউ অফ ব্যবহার করি। ইন লিউ অফ পরীক্ষায় দেয় না, ইনস্টিড অফটাই দেয়, ইন প্লেস অফও দেয় না। সিন্স ফর জানিস, পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্টে ব্যবহার করি পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। বিটুইন, অ্যামাং, অ্যামাংস্ট এটা একটু দেখে নিবি, হ্যাঁ, এটা আমার রিসেন্ট একটা ভিডিও আপলোড করাও আছে আহ, আমার আলটিমেট ইংলিশ চ্যানেলটায়। তো ওখানে আরো ডিটেলসে, এখানের থেকেও ডিটেলসে বলা আছে যে বিটুইন কখন তিনের জন্য ব্যবহার করব। মূলত ট্রিটি অথবা যদি আলাদা আলাদা করে তাদের এন্টিটি প্রকাশিত হয় তখন আমরা বিটুইন ব্যবহার করি দুইয়ের বেশির জন্যেও। এমনকি যদি রেসিপ্রোকাল রিলেশন হয়, রেসিপ্রোকাল মানে এ বি বি সি সি এ, মনে কর তিনটে দেশ ক্রিকেট খেলছে কিন্তু একসাথে তো খেলছে না, এ বি এর সাথে খেলছে, বি সি এর সাথে খেলছে, সি এর সাথে খেলছে। ভারত পাকিস্তানের সাথে খেলছে, পাকিস্তান বাংলাদেশের সাথে খেলছে, বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সাথে খেলছে, খেলছে তিনটে দলই। তো এইরকম যখন, কিংবা ধর 10 জন আছে তারা হ্যান্ডশেক করলো, তাহলে 10 জন হ্যান্ডশেক করলেও প্রত্যেকবারে তো দুজন হ্যান্ডশেক করছে, তাই না? তো এক্ষেত্রে নাম্বারটা ম্যাটার করবে না, এক একটা এনকাউন্টারে কটা হাত এক হচ্ছে সেটা ম্যাটার করবে। তো সেক্ষেত্রে বিটুইনই ব্যবহৃত হবে, হ্যাঁ, অ্যামাং ব্যবহৃত হবে না। এটা একটু দেখে নিবি। অ্যামাং আর অ্যামাংস্টের পার্থক্য এখন আর দেয় না মডার্ন ইংলিশে। অ্যামিডটা একটু দেখে নিবি, অ্যামাং আর অ্যামিডের মধ্যে কি পার্থক্য। অ্যামাংটা হচ্ছে 2+ কাউন্টেবল নাউনের জন্য ব্যবহৃত হয়, অ্যামিড হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহৃত হয়। আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, যেমন অ্যামিড দ্য এয়ার ইত্যাদি। কিংবা মনে কর হচ্ছে আহ, কোনো ক্ষেত্রে তুই ধর বলছিস হচ্ছে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, তখন অ্যামিড ব্যবহৃত হবে। অ্যামিড মানেও কিন্তু ওই কোনো কিছুর মধ্যে, ইন দ্য মিডিল অফ, মনে কর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে অ্যামিড দ্য ক্লাউড, কারণ ক্লাউড হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ঝামেলার মধ্যে রয়েছি, তাহলে অ্যামিড দ্য ক্যাওস। ঠিক আছে, ক্যাওস কি আনকাউন্টেবল নাউন, এখানে একটু দেখে নিবি যে কটা আছে। অ্যাক্রস থ্রু এক্সাম্পল আছে, একটু দেখে নিবি। অ্যালং দরকার নেই, থ্রু দরকার নেই। এই এই লিস্টটা একটু দেখে নিবি, বাই কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বিশেষত টাইমের জন্য। এই কোশ্চেনটা গ্রুপ সি এর জন্য আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। ঠিক আছে, তো এটা হচ্ছে বাই, অর্থাৎ টাইম সোর্স বোঝানোর জন্যও, আমরা বাই ব্যবহার করি। আর উইথ হচ্ছে টুল অথবা উইপন, মানে ইনস্ট্রুমেন্ট বোঝানোর জন্য। এটা একটা জিনিস বলে দিই, বাই আর উইতে অনেকের সমস্যা হয়। দেখ, বাই মানে হচ্ছে দিয়ে, আর উইথের দুটো মানে হয়। একটা মানে হচ্ছে সঙ্গে, তাহলে যেখানে সঙ্গে অর্থ দরকার হবে সেখানে তো উইথ লিখবি, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে উইথ মানেও দিয়ে হয়। তাহলে এই দিয়ে ইংরেজি বাই করব না উইথ করব, এটা কনফিউশনে পড়ে যায় ছাত্রছাত্রীরা। মাথায় রাখবি, বাই তখন করবি যখন ডুয়ার থাকবে তারপর, আর উইথ তখন করবি যখন ইনস্ট্রুমেন্ট থাকবে। ইনস্ট্রুমেন্ট মানে কোনো টুল যেটাকে দিয়ে আমরা ব্যবহার করছি, কোনো জিনিসকে ব্যবহার করলে সেটা ইনস্ট্রুমেন্ট হয়ে যায়। যেমন ধর বলা হলো রাবণ ওয়াজ কিল্ড ড্যাশ রাম ড্যাশ অ্যান অ্যারো। তাহলে বাই এখানে, রাম উইথ অ্যান অ্যারো। হ্যাঁ, বাই হচ্ছে কি ডুয়ার, আর অ্যারো কি ইনস্ট্রুমেন্ট। এটা অনেকে বলে লিভিং নন লিভিং, সব সময় কিন্তু এমনটা হয় না। ধর আমি বললাম যে হি ওয়াজ কিল্ড ড্যাশ আ স্টোন, কি হবে, উইথ না বাই? বাই স্টোন। না, উইথ স্টোনই হবে। তবে বলে রাখি, পরীক্ষায় উইথই করবি, হ্যাঁ। তবে এখানে আমি যদি বাইও লিখতাম সেটাও ভুল হতো না, তার প্রেক্ষিতটা আলাদা হতো। মনে কর তুই কোনো একটা জায়গায় ঘুরতে গেছিস, একটা পাথরের চাই তোর গাড়ির ওপর এসে পড়লো, তুই মরে গেলি, ঠিক আছে? তো তখন হচ্ছে ওই পাথরটা ডুয়ার, তখন সে কিন্তু ইনস্ট্রুমেন্ট না, অন্য কেউ পাথর দিয়ে মারছে এমনটা নয়। কিন্তু জেনারেলি আমরা এতটা তো ক্ষেত্র পরিকল্পনা করে নেব না, তো এই পরীক্ষার ক্ষেত্রে যদি হিউয়া স্কিল ড্যাশে স্টোন থাকে আমি উইথ স্টোনই বলবো। নিশ্চয়ই অন্য কেউ স্টোন দিয়ে মেরেছে, এটাই স্বাভাবিক ধারণা। কিন্তু তুই যদি একটু কষ্ট কল্পনা করিস, তাহলে এরকমও হতে পারে যে কেউ একটা হয়তো উত্তরাখণ্ডে হয়েছে গেছে, সেখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো একটা ভূমিধস হয়েছে, তো একটা পাথরের চাই পড়ে কেউ মারা গেছে, যেতেই পারে। তো সেখানে কি ওই স্টোনটা না, দ্যাট পার্টিকুলার স্টোন উইল বি দ্য ডিরেক্ট রিজন ফর দ্য ডিমাইজ অফ দোজ পার্সন। তার মানে দে আর দ্য ডুয়ার, ওই স্টোন বা স্টোনস তারা হচ্ছে কি ডুয়ার। তো সেক্ষেত্রে আমরা বায়ু ব্যবহার করতে পারি, তাতে কোনো ভুল বা কোনো ভ্রান্তি নেই, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই এই অংশটা একটু দেখে নিবি তোরা। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে নিবি যে ইন কখন ব্যবহার করি, অন কখন ব্যবহার করি, অ্যাট কখন ব্যবহার করি, বেসিক গুলো দেখে নিবি। ঠিক আছে, এক্সাক্ট টাইম, এজ, এগুলো বোঝানোর জন্য। এখানে অনেক মানে কঠিন পয়েন্ট দেয়া আছে, সেগুলো দরকার নেই এই পরীক্ষার জন্য। ঠিক আছে, যে কখন আমরা এই যে বিশেষত মানে এক্সেপশন যেগুলো আছে, যেমন ধর নাইট, নাইটের আগে আমরা কি ব্যবহার করি, অ্যাট, কিন্তু এখানে লেখা আছে অনও হতে পারে, ইনও হতে পারে, এগুলো দেখার দরকার নেই, কখন অন হবে কখন ইন হবে দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ইন বাই আস ইম্পর্টেন্ট নয়, ইন ভার্সেস অন এইটা একটু দেখে নিবি।
এই লিস্টটা একটু দেখে নিবি। মাথায় রাখবি কোনো কিছুর ওপরে যদি হয় তাহলে অন, আর সেটা যদি এরিয়া অফ অ্যাক্টিভিটি হয়, কি হয়, এরিয়া অফ অ্যাক্টিভিটি, তাহলে আমরা ইনও ব্যবহার করতে পারি। যেমন ফ্লোর, ফ্লোরের ওপরতল ব্যবহার করি ম্যান অন ফ্লোর, ম্যান অন স্টুল। আচ্ছা স্টুল মানে তো একটা তো ইয়ে হয় আমাদের ল্যাট্রিন জাতীয়, সেটা তো ব্যবহৃত হচ্ছেই। আমরা যেটাকে টুল বলি না, ওটা অ্যাকচুয়ালি টুল না, ওটা স্টুল। তোরা নিজেরা নেট সার্চ করে দেখে নিবি। এই যে চেয়ারের যে ছোট ভাই, তাকে আমরা কি বলি, এই টুলটা দে, তো ওটা টুল নয়, ওটার বানান STOOL। হ্যাঁ, স্টুল মানে দুটোই হয়। তো টুল বলে সেই অর্থে কিছু নেই, টুল যেটা আছে সেটা হচ্ছে ওই মেশিন, মানে দিস ইজ দ্য টুল ফর অমুক, হয় না, ইনস্ট্রুমেন্ট, সেই অর্থে টুল, TOOL। কিন্তু আমরা যেটাই বসি দ্যাট ইজ টুল, নট টুল। তো টুল যখন হচ্ছে তখন তো আমরা কি ব্যবহার করব, অন দ্য স্টুলই ব্যবহার করব। আচ্ছা ম্যান ইন চেয়ার, আর যদি দাঁড়িয়ে থাকে তাহলে অন চেয়ার। অ্যাকচুয়ালি মাথায় রাখবি এটা অনেকে এইভাবে পড়ায় যে চেয়ারের হাতল থাকবে, পেছনে ঠেকনা দেয়ার থাকবে, তাতে ইন। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। মূল ব্যাপার হচ্ছে যখন আমি ওই জায়গায় বসছি, আমি ওখানে ইন অন দুটোই লিখতে পারি, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, এত সূক্ষ্ম পার্থক্য দেখাই হয় না, কারণ পরীক্ষার সময় তোকে তো আর পাশে চেয়ারের ছবি দেয়া এঁকে দেয়া থাকবে না। কিন্তু তবু এটা যেহেতু গ্রামার বইতে বাচ্চাদের এইভাবেই শেখায় যে চেয়ারের হাতল ঠাতল থাকলে ইন হবে, আর যদি দেখা যায় যে হাতল নেই, তাহলে হাতল না থাকলে তাকে তো আমরা স্টুলই বলবো, তাহলে আর চেয়ার কেন বলবো? ঠিক আছে। আর যদি ডেস্কে বসে থাকে তাহলে অ্যাট ডেস্ক হবে, হ্যাঁ, অ্যাট ডেস্ক। আচ্ছা একই রকম ভাবে বোট, বোট হচ্ছে ইন হবে, কিন্তু র্যাফট, র্যাফট মানে হচ্ছে ভেলা। সেই বেহুলা মনে আছে, লক্ষিন্দর বেহুলা যে ভেলায় চেপে গিয়েছিল, তো স্বাভাবিকভাবে তার আপার সাইডটা ব্যবহৃত হচ্ছে, তাহলে অন হবে। ম্যান অন বেড, যদি কাজ করে, ল্যাপটপে বসে খাটে বসে কাজ করছিস কিন্তু ধর শুয়ে পড়ছিস, তখন ইন ব্যবহৃত হবে। এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যান ইন দ্য শেড অফ ট্রি। এটা কিন্তু আন্ডার দ্য শেড হবে না, অপশানে আন্ডার দ্য শেড থাকবে, অনেকেই করবে, সেটা ভুল। বার্ডস ইন ট্রি, বার্ডস অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। এই জিনিসগুলো একটু দেখে নিবি, অ্যাট এগুলো দরকার নেই, টুয়ার্ডস একবার দেখে নিতে পারিস, বিফোর ইন ফ্রন্ট এগুলো দেবে না, এগুলো WBCS এর জন্য চাইলে দেখতে পারিস, দরকার নেই। অফ অফ দরকার নেই। উইথের ব্যবহার। আচ্ছা এই সেটটা খুব ভালো করে পড়বি, হ্যাঁ। ওই যে 32টা দিলাম, এটার সাথে এখানে দু তিনটে আছে, দু তিনটে চারটে পাঁচটা, এইটা খুব ভালো করে পড়ে নিবে, আমি বলে দিই, হ্যাঁ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অংশটা ডাই, ডাই এর সাথে অফ আর ফ্রম এই দুটো মেইনলি পড়বি, আর একটা হচ্ছে ডাই ইন। ঠিক আছে, যদি কোনো ডিজিজের নাম দেয়া থাকে, যদি কোনো ডিজিজের নাম দেয়া থাকে তাহলে অফ ব্যবহৃত হবে, আর যদি রিজন দেয়া থাকে তাহলে ফর হবে। আর যদি যুদ্ধে মারা যায় তখন ডাই ইন ওয়ার্ড আমরা ব্যবহার করি, হ্যাঁ। ডাই ইন ওয়ার্ড পরীক্ষায় দিয়ে দেয়, হি ডাইড ড্যাশ ওয়ার্ড, তাহলে ডাইড অফ ওয়ার্ড হবে না ফ্রম ওয়ার্ড হবে, দুটোই হবে না, তাহলে কি হয়ে যাবে, ইন ওয়ার্ড। ঠিক আছে, এটা পরীক্ষায় খুব দেয়। আচ্ছা এবার মনে কর ক্যান্সার, ক্যান্সার কি একটা রোগের নাম, তাহলে অফ হবে। কিন্তু মনে কর হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক কিন্তু কোনো রোগ নয়। ভালো করে ভেবে দেখ, আমাদের মনে হবে যে হার্ট অ্যাটাক রোগ, না হার্ট অ্যাটাক কোনো রোগ না, হার্ট অ্যাটাক মানে হার্টটা কাজ করা বন্ধ করে দিয়েছে, দিস ইজ নট আ ডিজিজ। হার্ট অ্যাটাক ইজ দ্য রিজন ফর দ্য ডিমাইস। রোগ কোনগুলো, রোগ হচ্ছে প্লেগ একটা রোগ হতে পারে, জন্ডিস একটা রোগ হতে পারে, জ্বর ফিভার একটা রোগ হতে পারে। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা অফ লিখবো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি করব, ফ্রম লিখবো। ঠিক আছে। আচ্ছা এটা CGL একটা কোশ্চেন দিয়েছিল, সুইসাইডের ক্ষেত্রে আমরা বাই মডার্ন ইংলিশে লিখছি যে ডাইড বাই সুইসাইড, কিন্তু অ্যাকচুয়ালি সুইসাইডের সাথে কমিট অথবা অ্যাটেম্পট সুইসাইড হয়, হ্যাঁ। বাট মডার্ন ইংলিশ ডাইড বাই সুইসাইড নিচ্ছে, এটা CGL এর কোশ্চেন এসেছিল 17 বা 18 এরকম কোনো একটা সালে। এখানে একটু এক্সাম্পল দেয়া আছে, দেখে নিবি। আচ্ছা এখানে আর কিছু, স্যার আচ্ছা এখানে বলছিলাম ওই কোম্পানিটা দেখে নিবি, হ্যাঁ বল। ক্ষুধায় মারা গেলে তখন ওটা কি হবে, ডাই অফ? স্টারভেশন, স্টারভেশন, স্টারভেশন কি কোনো রোগ নাকি রিজন? না, রিজন। তাহলে ফ্রম হয়ে ফর্ম। যাবে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে ফ্রম দেখ, দেখতে পাচ্ছিস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। লেখাই আছে। এটা পুরো কমপ্লিট লিস্ট আছে, কোনো অসুবিধা হবে না। স্টারভেশন, হ্যামারেজ এগুলো যদি হয় তাহলে ফ্রম ব্যবহৃত হবে। ঠিক আছে। আর মেক অফ আর মেক ফ্রম, কি হলো পেন, হ্যাঁ আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, এটাও দেখে নিবি। যদি ফিজিক্যাল চেঞ্জ হয় তাহলে মেক অফ বা মেড অফ,
আর যদি কেমিক্যাল চেঞ্জ হয় তাহলে মেক ফ্রম। মনে কর তুই দই দিয়ে মাখন তৈরি করলি, তাহলে তার মধ্যে কেমিক্যাল চেঞ্জ হলো, তাহলে মেড ফ্রম বাটার। আর মেক অফ কখন হবে? মনে কর একটা চেন একটা সোনা দিয়ে তৈরি করছিস, বা একটা নেকলেস একটা সোনা দিয়ে তৈরি করছিস, তাহলে সোনাটা তো আর রূপো বা অন্য কোনো কেমিক্যাল চেঞ্জ হয়নি, সে শুধু রূপের পরিবর্তন ঘটেছে, ফিজিক্যাল চেঞ্জ ঘটেছে। তো সেক্ষেত্রে মেড অফ গোল্ড হবে। আর নেকলেস ইজ মেড অফ গোল্ড, দ্য কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। ঠিক আছে, বা কার্ড হোক বাটার হোক যাই হোক, এখানে আর কিছু দেখার দরকার নেই। এগুলো পাতি পাতি কোশ্চেন, কিন্তু গ্রুপ সির জন্য ইম্পর্টেন্ট। বিসাইড আর বিসাইডস এগুলো নিয়ে দিতে পারে। ঠিক আছে, তোদের শুধু গ্রুপ সি এর জন্য এইটুকুনি জানলেই চলবে যে বিসাইড হচ্ছে কোনো কিছুর পাশে, আর বিসাইডস হচ্ছে কোনো কিছু ছাড়া, এই অর্থে ব্যবহৃত হয়। এখানে বিসাইড, অ্যাপার্ট ফ্রম, এদের মধ্যে কি কি পার্থক্য সেগুলো বলে দেয়া আছে, আপাতত দরকার নেই। ঠিক আছে, ইনক্লুডিং এক্সক্লুডিং সেন্স, ইনস্টিড অফ রিজন, ফরের বিভিন্ন ইউজ দেয়া আছে, দরকার নেই। রাউন্ড অ্যারাউন্ড দেওয়ার দরকার নেই। এগো বিফোর দরকার নেই। বিকজ আর বিকজ অফ এটা একটু দেখে নিবি। বিকজটা হচ্ছে প্রিপোজিশন, সরি ভুল বললাম, বিকজটা হচ্ছে কনজাংশন, আর বিকজ অফটা হচ্ছে প্রিপোজিশন। ডিউ টু আর ওয়িং টু এর পার্থক্য দেয়া আছে, খুব সূক্ষ্ম পার্থক্য আছে, আমাদের এই মুহূর্তে স্কিপ করে যাব। ইন হ্যান্ড, অ্যাট হ্যান্ড দরকার নেই। ইন টাইম, অন টাইম, এটা গ্রুপ সি বা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি যারা সিজিএল টিজিএল দিচ্ছিস তারা পুরোটাই পড়তে পারিস, বাট ইন টাইম, অন টাইম, ইন টাইম মানে হচ্ছে আর্লি, মানে অন অর বিফোর টাইম। ঠিক আছে, মনে কর 10টার সময় আমাকে কোথাও পৌঁছতে হবে, তাহলে আমি 10টাতেও পৌঁছতে পারি, বা 9:59-এও পৌঁছতে পারি, বা 9:56-তেও পৌঁছতে পারি, তাহলে এটা হচ্ছে ইন টাইম। ঠিক আছে, আর মনে কর 10টাতে ট্রেনটা ছাড়বে, মানে পার্টিকুলার কোনো কিছু স্কেডিউলড, তাহলে সেটা হচ্ছে অন টাইম। একটা এক্সাম্পল বলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধর বললাম হচ্ছে যে the train will depart on time, so if you have to catch the train you have to be there in time. I repeat, the train will leave on time, so if you want to board the train you have to be there in time. তার মানে ট্রেনটা সময় ছাড়বে, 10টায় ট্রেন ছাড়বে, মানে 10টার আগে তো ছাড়বে না, 10টাতেই ছাড়বে, তাহলে অন টাইম। ঠিক আছে, তাহলে অন টাইম মানে হচ্ছে এক্সাক্ট মোমেন্ট, আর ইন টাইম মানে ওই এক্সাক্ট মোমেন্ট বা তার আগে। তার জন্য আমরা ইন টাইম ব্যবহার করি, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবি। ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড এগুলো দরকার নেই তোদের। থ্রু, অ্যাক্রস দরকার নেই। প্রিপোজিশন উইথ, উইদাউট অবজেক্ট দরকার নেই, এগুলো অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় প্রিপোজিশন স্ট্র্যান্ডেড, প্রিপোজিশন স্ট্র্যান্ডেড। চারটে স্পেশাল কেস আছে, যে চারটে কেসে প্রিপোজিশনের পর প্রিপোজিশনাল অবজেক্ট বসে না। ঠিক আছে, তারপরে কি আছে? নেক্সট উইক, দ্য নেক্সট উইক দরকার নেই তোদের এগুলো। আচ্ছা, আর এই 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 লিস্টটা পড়ে নিবি, তাহলে প্রিপোজিশন কমন পেয়ে যাবে। এই যে মিসলেনিয়াস আছে, লাফ অ্যাট মানে রিডিকিউল, কিন্তু রিডিকিউলের সাথে অ্যাড বসে না। ঠিক আছে, একই রকম ভাবে সে টু মানে টেল, সে এর সাথে টু বসে, কিন্তু টেলের সাথে টু বসে না। টেলের সাথে অ্যাবাউট বসে, তখন হচ্ছে এক্সপ্লেন অথবা ডিসক্রাইব অর্থে, কিন্তু এক্সপ্লেনের সাথে আবার অ্যাবাউট বসে না। ঠিক আছে, এই যে ডিসক্রাইব বা এক্সপ্লেনের সাথে অ্যাবাউট কেটে দেয়া আছে। ঠিক আছে, টকের সাথে অ্যাবাউট বসে, যেটার মানে ডিসকাস, আবার ডিসকাসের সাথে অ্যাবাউট বসে না। উই আর ডিসকাসিং আওয়ার ফিউচার, অ্যাবাউট আওয়ার ফিউচার বসে না। তো এইখানে অ্যারাইভ অ্যাট, এখানে কিছু না হলেও, এখানে আরো কিছু না হলেও গোটা 10 10-12টা প্রিপোজিশন আছে। ঠিক আছে, তাহলে ওখানে মনে কর হচ্ছে 80, আর এখানে 12, আর ওখানে যে আরো দুটো তিনটে দিলাম, সব মিলিয়ে শখানেক প্রিপোজিশন আছে। এই লিস্টটা একটু ভালো করে মুখস্থ করে নিবি, হ্যাঁ, মানে মিসলেনিয়াস পার্ট। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে চাপ নেই। এই স্যার ওই মিসলেনিয়াস অ্যানোটেশন সহ দেবেন পিডিএফটা? অ্যানোটেশন, এই অ্যানোটেশন নিয়ে কোনো লাভ নেই। এই অ্যানোটেশনের কি মানে আছে? না, যেগুলো ওই দাগ ফাগ দিলেন ওগুলো হচ্ছে কি করা যাবে? মানে ভিডিওটা আরেকবার তোর দেখে মনে নেওয়া থাকবে, যাবে, তোর ওটা আমি। ভিডিও দেখে নিবি, তাতেই কাজে হ্যাঁ, দেবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ইন ঠিক রিসেন্ট আছে। টাইমস, রিসেন্টলি, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, যদিও প্রেজেন্টলি আর অ্যাট প্রেজেন্ট সেম নয়, হ্যাঁ, ডিফারেন্ট প্রিপোজিশন দরকার নেই, এগুলো তো করিয়েই দিলাম। এই মোটামুটি প্রিপোজিশনের দরকার। তোরা যে ধরনের স্টুডেন্ট, তোরা যারা ধর মিসলেনিয়াস, মানে এখানে যারা ব্যাচে আছিস, আইদার মিসলেনিয়াস মেইন অথবা ক্লার্কশিপ মেইন দিয়েছিস, তো গ্রুপ সি ডি এর জন্য খুব বেশি ভাবার দরকার নেই।
গ্রুপ সিডি এর জন্য তোরা যেটা করবি, এখন যে 2-4 দিন সময় আছে, কোনো একটা ভালো ইনস্টিটিউশন, আচ্ছা আমি বিজ্ঞাপন করছি না কারণ আমরা এটা করছি না, যারা মক টেস্ট নিচ্ছে, তো 4-5টা মক টেস্ট দিয়ে নে। ঠিক আছে? যদিও এই পরীক্ষাটার চান্স খুব কম, কারণ ওদেরকেই নেবে, নেয়ার একটা চান্স, তবুও যেহেতু 5 নম্বরের এদিক ওদিক, তো সুতরাং যারা ধর অলরেডি মানে ইন সার্ভিসে আছে, বহুদিন পড়াশুনো করছে না, তো 5 নম্বর মানে ওরা 5 কি, ওরা 10-15 কম পাবে অনেকেই, প্রশ্ন সোজা হবে। তো তোরা যেটা যেটা করতে পারিস, খুব কঠিন প্রশ্নের দিকে ঝুঁকবি না, সহজ সহজ প্রশ্নের দিকে ঝোঁক, সিম্পল সিম্পল ওয়ার্ড, এসপি বক্সি, পিকে দে সরকার, এগুলো একটু মুখস্থ করে যেতে পারিস, আহ অসুবিধার কিছু নেই। আর ওই যাদের ডেসক্রিপটিভের কথা বলছিস যে স্যার আমার তো এই 23 তারিখ শেষ হয়ে যাচ্ছে, ওটা আমি আরো 1-1.5 মাস মতো এক্সটেন্ড করে দেব। মানে সবার তো আর 23 তারিখ শেষ হচ্ছে না, সবার ডেট অফ অ্যাডমিশন থেকে তার মানে পরবর্তী যে টাইম ডিউরেশনটা আছে সেইটা থাকে 6 মাস মনে হয়, বা এরকম কিছু ছিল। তো সেই অবধি তো ওটা আমি আরো 1-1.5 মাস বাড়িয়ে দেবো, কারণ আমি সেই অর্থে এখনো তোমাদের লেটার শুধুমাত্র করিয়েছি, আর সেটা একটু বাকি আছে। ঠিক আছে? তো লাইভ ক্লাস চলবে আপাতত, অসুবিধার কিছু নেই। যদি অফ হয়ে যায় আমি 1 মাস মতো, 1-1.5 মাস মতো এক্সটেন্ড করে দেবো। ঠিক আছে? স্যার আরেকটা কথা স্যার, সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিরকম কোশ্চেন আসবে? শুধু ওই যেটা ওই আপনি চ্যানেল ওই রকম টাইপের? সেন্টেন্স স্ট্রাকচার মানে থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন দিতে পারে, বা কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এগুলো দিতে পারে। মানে কি আমি এরর ফাইন্ড করতে দিতে পারে? এরর, মানে ওই ওই ধরুন হচ্ছে একটা বাক্য দিয়ে দিল, এবার তাতে হচ্ছে কি ড্যাশ ড্যাশ করে যে কোন পার্টে এরর আছে। হ্যাঁ কিন্তু সেটা তো সেন্টেন্স স্ট্রাকচার নয়। সেন্টেন্স স্ট্রাকচার বলতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাকে বোঝায়, অথবা বলতে পারে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, এটা বলতে পারে, অথবা দেখা গেল কোনো একটা জায়গায় একটা ভুল সেন্টেন্স দিয়ে দিল, স্ট্রাকচারালি গন্ডগোল। ঠিক আছে? ধর একটা হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে লাস্টে কোশ্চেন মার্ক, তার মানে ভার্বটা আগে যাবে যদি ইন্টারোগেটিভ করতে হয়। এই ধরনের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। অ্যাকচুয়ালি এই ধরনের পরীক্ষা এত বছর পরে হচ্ছে না, এর কোনো প্যাটার্নও বোঝা যায় না। না সিলেবাসটাও তো নতুন না, সিলেবাসটা মানে নতুন, হুম হুম হুম। সুতরাং কোনটা কি ওইভাবে বোঝা যাবে না। এক্ষেত্রে একটা কাজ করতে পারিস, আমি অলরেডি মনে হয় 10টা না 12টা মতো সেট করিয়ে রেখেছি, 10 নম্বরের করেই, একদম মানে হ্যাঁ বেশি 10টা সময় করে নষ্ট করা নয়। হ্যাঁ, আমি ওই 14 অব্দি আপলোড করে দিলাম, হয়তো কাল থেকে আবার দেবে। তো ওই 12-14টা কোশ্চেন দেখবি, আমি খুব ছোট্ট মানে, অনেকে কি করে টাইম ডিউরেশন লেন্দি করার জন্য যাতে বেশি লোক দেখে, একটা 10টা কোশ্চেন নিয়ে 8 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে আমার, 8 থেকে 9 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম ভিডিও হয়ে গেছে, লাস্টের গুলোতে হ্যাঁ এখন দেখেছি 6-7 মিনিটে করছি। দেখবি 2x স্পিডে দেখে নিবি, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবি যে কিরকম 10টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, একটু খেয়ে দিয়ে নি। আজকে এই অবধি রাখলাম। ঠিক আছে নেক্সট স্যার, ঠিক আছে। শনিবার আমরা এসে নিয়ে আলোচনা করব, বা তোরা যদি বলিস আপাতত এই 1-2 সপ্তাহ কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করে নেব, সে তোদের ওপর। আর ওই যাদের টাইম শেষ হয়ে যাচ্ছে আমি এক্সটেন্ড করে দেবো মাসখানেক, চাপ নেই। মানে যদি অ্যাপেও এক্সটেন্ড না করতে পারি, আমি সাথে সাথে জুমের লিংক দিয়ে দেবো। ঠিক আছে? তারা লাইভ ক্লাসটা করে নিস, রেকর্ডটা দেখতে না পেলেও। ঠিক আছে? কারণ ওই অ্যাপের ক্ষেত্রে কি একটা সময়সীমা থাকে, তো না হলে আবার আমাদেরকে ইয়ে করতে হবে। তো আমি গ্রুপে দিয়ে দেবো আরো 1-1.5 মাস মতো এক্সট্রা, চাপ নিস না কেউ। চল, গুড নাইট সবাইকে। ঠিক আছে।